হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। দ্বিতীয় সেমিস্টার ইন্ডিয়ান কনস্টিটিউশন সাজেশন হিসাবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও। বাঁকুড়া ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভিএসি অর্থাৎ ভ্যালু অ্যাডেড কোর্সের ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে আজকে যে প্রশ্নোত্তর দুটো দেওয়া হয়েছে তা ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষার জন্য। সুতরাং স্টুডেন্টস, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রশ্নোত্তর দুটো মনোযোগ সহকারে দেখো এবং তৈরি করে নাও। এই দুটি তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষায় বিশেষভাবে সাহায্য করবে। আজকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দুটি দেওয়া হয়েছে প্রতিটির মান হচ্ছে 5 নম্বর। আজকে প্রথম প্রশ্ন হচ্ছে, নির্দেশমূলক নীতির সঙ্গে মৌলিক অধিকারসমূহের পার্থক্য বিশ্লেষণ করো। অথবা এভাবেও আসতে পারে, মৌলিক অধিকার ও রাষ্ট্রের নির্দেশমূলক নীতিসমূহের মধ্যে মূল পার্থক্যগুলি নির্দেশ করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আমরা উত্তর দেখি। নির্দেশমূলক নীতি ও মৌলিক অধিকারসমূহের পার্থক্য। সংবিধানের তৃতীয় অধ্যায় লিপিবদ্ধ মৌলিক অধিকারের সঙ্গে চতুর্থ অধ্যায়ের রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির উল্লেখযোগ্য পার্থক্যগুলি হল, প্রথম পার্থক্য হচ্ছে মৌলিক অধিকারসমূহ আদালত কর্তৃক বলবৎযোগ্য। অন্যদিকে সংবিধানের চতুর্থ অধ্যায়ে বর্ণিত নির্দেশমূলক নীতিগুলির ব্যাপারে আদালতের কোনো দায়বদ্ধতা নেই। নির্দেশমূলক নীতিগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। এবার 2 নম্বর পার্থক্য। 2 নম্বর পার্থক্য হচ্ছে মৌলিক অধিকারসমূহ রাষ্ট্র কর্তৃত্বের উপর এক ধরনের নিষেধাজ্ঞা জারি করে। নাগরিক অধিকারের ক্ষেত্রে রাষ্ট্রের পক্ষে যেসব কাজ করা চলবে না, মৌলিক অধিকারগুলি সেই নির্দেশ জারি করে। অন্যদিকে নাগরিক অধিকারের সর্বাঙ্গীন বিকাশের লক্ষ্যে রাষ্ট্রের কী কাজ করা উচিত, নির্দেশমূলক নীতিগুলি রাষ্ট্রকে সে সম্পর্কে ইতিবাচক নির্দেশ দেয়। এবার নেক্সট 3 নম্বর পার্থক্য। মৌলিক অধিকার মূলত রাজনৈতিক অধিকার, কিন্তু নির্দেশমূলক নীতি সামাজিক এবং অর্থনৈতিক অধিকারের সঙ্গে তুলনীয়। এবার 4 নম্বর পার্থক্য। মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে কোনো বিরোধ দেখা দিলে মৌলিক অধিকার প্রাধান্য লাভ করবে, এটাই সংবিধানে বলা হয়েছে। 5 নম্বর পার্থক্য। মৌলিক অধিকার রাজনৈতিক গণতন্ত্রের লক্ষ্য সূচিত করে। অন্যদিকে নির্দেশমূলক নীতিগুলি সামাজিক ও অর্থনৈতিক গণতন্ত্র রূপায়ণের লক্ষ্য নির্দেশ করে। নেক্সট 6 নম্বর। মৌলিক অধিকার রাষ্ট্রের কাজের উপর বাধা নিষেধ আরোপ করে। নির্দেশমূলক নীতি সরকারকে জনকল্যাণ রাষ্ট্র গঠনের আদর্শকে রূপায়িত করার নির্দেশ দেয়। নেক্সট 7 নম্বর। কোনো মৌলিক অধিকারকে কার্যকর করতে গেলে আইনসভাকে তার জন্য আলাদাভাবে আইন প্রণয়ন করতে হয় না, কিন্তু রাষ্ট্র পরিচালনার যে কোনো নির্দেশমূলক নীতি কার্যকর করতে গেলে আলাদাভাবে আইন প্রণয়ন করতে হয়। এবার 8 নম্বর। সংবিধানের 13 নম্বর ধারা অনুযায়ী আইনসভার কোনো আইন অথবা শাসন বিভাগের কোনো নির্দেশ যদি মৌলিক অধিকারের বিরোধী হয়, তাহলে আদালত সেই আইন বা নির্দেশকে বাতিল ঘোষণা করতে পারে। অন্যদিকে নির্দেশমূলক নীতির বিরোধী
কোনো আইন বা নির্দেশ আদালত বাতিল করতে পারে না। এবার নেক্সট 9 নম্বর, নাগরিকদের ব্যক্তিত্বের সর্বাঙ্গীন বিকাশের জন্য মৌলিক অধিকারসমূহ রাষ্ট্র কর্তৃত্বের পরিধিকে সংকুচিত করে। অন্যদিকে নির্দেশমূলক নীতিগুলি বহুমুখী আর্থসামাজিক আদর্শকে রূপায়ণ করার জন্য রাষ্ট্র কর্তৃত্বের পরিধিকে প্রসারিত করে। তাহলে আমরা দেখলাম, এবার 2 নম্বর প্রশ্নের উত্তর আমরা দেখি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের শাসন ব্যবস্থা আধা যুক্তরাষ্ট্রীয় প্রকৃতির, ব্যাখ্যা করো। ভারতের শাসন ব্যবস্থার বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক কেন্দ্রীয়করণের কথা অস্বীকার করা যায় না। এই কারণে অধ্যাপক হোয়ার, ডক্টর আম্বেদকর প্রমুখ সংবিধান বিশেষজ্ঞ ভারতকে পরিপূর্ণ অর্থে একটি যুক্তরাষ্ট্র বলতে নারাজ। এদের মতানুসারে ভারতের শাসন ব্যবস্থা আধা যুক্তরাষ্ট্রীয়। এবার আমরা দেখি আধা যুক্তরাষ্ট্রীয় প্রকৃতি। ভারতীয় শাসন ব্যবস্থার যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্যসমূহ থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের কয়েকটি মৌলিক বৈশিষ্ট্য ভারতীয় শাসন ব্যবস্থায় নেই। সেজন্য অনেক রাষ্ট্রবিজ্ঞানী ভারতকে একটি পূর্ণাঙ্গ যুক্তরাষ্ট্র বলে অভিহিত করতে চাননি। এই বৈশিষ্ট্যগুলি হল, 1 নম্বর হচ্ছে, ভারতীয় সংবিধান সম্পূর্ণ দুষ্পরিবর্তনীয় নয়। পার্লামেন্ট সংবিধানের মূল কাঠামো ছাড়া অন্য যে কোনো অংশের পরিবর্তন করতে সক্ষম। 2 নম্বর, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ভারতের কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষে অঙ্গরাজ্যগুলির সমান প্রতিনিধিত্ব স্বীকৃত হয়নি। জনসংখ্যার ভিত্তিতে প্রতিনিধি সংখ্যা নির্ধারিত হওয়ায় আইনসভার উচ্চকক্ষে বড় ও জনবহুল রাজ্যগুলির থেকে বেশি সংখ্যক এবং ছোট ও অপেক্ষাকৃত কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্যগুলি থেকে কম সংখ্যক প্রতিনিধি প্রেরিত হয়। এবার নেক্সট 3 নম্বর, মার্কিন সুপ্রিম কোর্টের মতো ভারতীয় সুপ্রিম কোর্ট আইনের যথাবিহিত পদ্ধতি অনুসারে বিচার কাজ পরিচালনা করতে পারে না। তাছাড়া পার্লামেন্ট ইচ্ছা করলে সংবিধান সংশোধনের মাধ্যমে সুপ্রিম কোর্টের রায়কে অকার্যকরী করতে সক্ষম। এবার নেক্সট 4 নম্বর, ভারতীয় যুক্তরাষ্ট্রে অঙ্গরাজ্যগুলির স্বাধিকার পুরোপুরি রক্ষিত হয়নি। পার্লামেন্ট আইন করে যে কোনো রাজ্যের নাম, সীমানা ইত্যাদি পরিবর্তন করতে পারে। এবার 5 নম্বর, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ভারতের অঙ্গরাজ্যগুলির অধিবাসীদের আলাদা কোনো নাগরিকত্ব দেওয়া হয়নি বা ভারতে দ্বৈত নাগরিকত্বের নীতি স্বীকৃত হয়নি। এবার নেক্সট 6 নম্বর, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ডের মতো ভারতে অঙ্গরাজ্যগুলির স্বতন্ত্র কোনো সংবিধান নেই। কেন্দ্র ও রাজ্য উভয় শাসন ব্যবস্থাই একটি মাত্র সংবিধানের দ্বারা নিয়ন্ত্রিত হয়। এবার নেক্সট 7 নম্বর, ভারতের বিচার ব্যবস্থা এক ও অখণ্ড। স্বতন্ত্র রাজ্য বিচার ব্যবস্থা এখানে স্বীকৃত হয়নি। এবার আমরা দেখি ভারতীয় যুক্তরাষ্ট্রের কেন্দ্র প্রবণতা। ভারতীয় শাসন ব্যবস্থার অন্তর্নিহিত প্রকৃতি পর্যালোচনা করলে দেখা যায়
এখানে কেন্দ্রিকতার প্রতি একটা প্রবল ঝোঁক স্পষ্টতই বিদ্যমান। নিম্নলিখিত ক্ষেত্রসমূহে এই কেন্দ্রপ্রবণতা সুস্পষ্ট। প্রথম হচ্ছে গঠনগত দিক থেকে ভারতকে যুক্তরাষ্ট্র হিসাবে অভিহিত করার যৌক্তিকতা নিয়ে অনেক রাষ্ট্রবিজ্ঞানী প্রশ্ন তুলেছেন। তাদের মতে একত্রীকরণ বা বিভক্তিকরণ এই দুটি পদ্ধতির মধ্যে কোনোটির মাধ্যমেই ভারতীয় যুক্তরাষ্ট্র গঠিত হয়নি। 2. আইন, কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা। ক্ষমতা বন্টনের এই তিনটি তালিকার বাইরে অবশিষ্ট ক্ষমতাগুলি এখানে কেন্দ্রীয় সরকারের হাতে অর্পণ করা হয়েছে। এবার 3 নম্বর, প্রশাসন। সংবিধানের কয়েকটি ধারা অনুযায়ী রাজ্যের কয়েকটি প্রশাসনিক কাজকর্ম কেন্দ্রের নির্দেশ অনুযায়ী পরিচালিত হয়। নেক্সট 4 নম্বর, আর্থিক বিষয়। আর্থিক বিষয়েও বেশ কয়েকটি ক্ষেত্রে কেন্দ্র প্রাধান্য দেখা যায়। এবার আমরা উপসংহার দেখি। উপরের আলোচনা থেকে এটা স্পষ্ট হয়ে ওঠে যে ভারতীয় যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় সরকার অত্যন্ত শক্তিশালী এবং রাজ্যগুলির ক্ষমতা বিশেষভাবে সীমিত। এই কারণে অধ্যাপক কেসি হোয়ার ভারতকে একটি আধা যুক্তরাষ্ট্র বলে অভিহিত করেছেন। তাহলে স্টুডেন্টস, এর আগের ভিডিওতে যে প্রশ্ন উত্তরগুলো দেওয়া হয়েছে সেইগুলি তোমরা ভালো করে লক্ষ্য করবে এবং রেডি করে নেবে। তোমরা যারা এখনও দেখোনি তারা প্লেলিস্ট থেকে দেখে নিও। তাহলে স্টুডেন্টস, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।